আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা অষ্টম শ্রেণী গণিত বই থেকে দ্বিতীয় অধ্যায়ের একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। স্ক্রিনে কিছু চিত্র লক্ষ্য করো। এক ব্যক্তি অনেকগুলি টাকা নিয়ে ব্যাংকে যাচ্ছে টাকা জমা রাখতে। ব্যাংক কর্তৃপক্ষ তাকে কিছু বাৎসরিক কিছু মুনাফা হয়তো দিবে, সেটা কত পার্সেন্ট দিবে সে ব্যক্তি জানে। এবারে এখানে পাশে সঞ্চয়পত্রের কিছু সঞ্চয়পত্র, যদি পোস্ট অফিসের থেকে সঞ্চয়পত্র কিনে তুমি রাখো, মাসিক, বার্ষিক বা 3 বছর অন্তর অন্তর কিছু মুনাফা পাওয়া যায়। সেই মুনাফার একটা হারের চিত্র আছে। আজকের এই চিত্রের আলোকে আমরা আজকের আমাদের বিষয়ভিত্তিক পাঠের আলোচনা আসবে। কোনো আসল 6 বছরের মুনাফা আসলে 10,000 টাকা, 6 বছরে মুনাফা আসলে 10,000 টাকা। মুনাফা আসলের 7 ভাগের 3 অংশ। এই দৃশ্যকল্প থেকে আমরা সৃজনশীল প্রশ্ন নিব। যে প্রশ্নটার ক অংশ হলো একটি দ্রব্য 475 টাকা বিক্রয় করায় 5% ক্ষতি হয়, ওই দ্রব্যের ক্রয় মূল্য নির্ণয় করতে হবে। তো আমাদের এইটুকু জানা থাকতে হবে যে ক অংশটা দৃশ্যকল্পের ভিতর থেকেও হতে পারে, দৃশ্যকল্পের বাইরে থেকেও আসতে পারে। অর্থাৎ বইয়ের ভিতর থেকে তোমার যে কোনো অংশ থেকে বা একটু পরিবর্তন করে এই ক অংশের প্রশ্নটা করা যেতে পারে। তো এখানে ওই রকম হয়েছে, দৃশ্যকল্পের সাথে সাদৃশ্য না থাকলেও ক অংশটা এসে গেছে। খ অংশ আসল ও মুনাফার হার নির্ণয় করো, দৃশ্যকল্প থেকে করবে। উক্ত মুনাফা আসলকে মূলধন ধরে 10% হারে 3 বছরের চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করতে পারবে দৃশ্যকল্প থেকে। এবার ক অংশের সমাধান। 5% ক্ষতিতে ক্রয় মূল্য 100 টাকা যদি হয়, তাহলে 100 টাকা থেকে 5 টাকা বিয়োগ দিলে 95 টাকা থাকে, তাহলে বিক্রয় মূল্য হবে 95 টাকা। তাহলে বিক্রয় মূল্য 95 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা হলে 100 কে 95 দিয়ে ভাগ। বিক্রয় মূল্য 475 টাকা হলে 100 গুণ 475 ভাগ 95, এই ক্যালকুলেশনটা কাটাকাটি করলে 500 টাকা হবে। অর্থাৎ দ্রব্যটির ক্রয় মূল্য হবে 500 টাকা। যে দ্রব্যটি বিক্রয় করেছিল 475 টাকা, সুতরাং তার 25 টাকা ক্ষতি হয়েছে, অর্থাৎ তার 5% ক্ষতি হয়েছে। এবার খ অংশের সমাধান। মনে করি ওখানে বলা আছে মুনাফা আসলের 7 ভাগের 3 অংশ। সেই আলোক থেকে আমরা মনে করি আসল ক টাকা, মুনাফা আসলের 7 ভাগের 3 অংশ। সুতরাং মুনাফা ক এর 7 ভাগের 3 অংশ সমান ওই 3 আর ক পূরণ করলে 3 ক নিচে 7, 3 ক বাই 7। এবার মুনাফা আসল হলো ক টাকা, মুনাফা হলো 3 ক বাই 7 টাকা 7। সুতরাং ক যোগ 3 ক বাই 7 লসাগু 7, 7 ক যোগ 3 ক বাই 7। সুতরাং 7 ক আর 3 ক যোগ করলে হলো 10 ক বাই 7, অর্থাৎ মুনাফা আসল হলো 10 ক বাই 7। এই 10 ক বাই 7 ক ধরা হইলে এই কারণেই, কারণ আসলটা এখানে ছিল না, ছিল মুনাফা আসল। এই জন্য মুনাফা আসল থেকে কেউ আসল ধরে করে, কেউ মুনাফা ধরে করে। যেহেতু মুনাফা আসলের 7 ভাগের 3 অংশ, সেই হিসাবে এর জন্য আসলটা ধরে আমরা অঙ্ক করার সুবিধার্থের জন্য এটা করা হয়েছে। তো আমাদের মুনাফা আসল দৃশ্যকল্পে ছিল 10,000 টাকা। এই 10 ক বাই 7 সমান 10,000 টাকা। আর গুণ করে 10 ক সমান 10,000 গুণ 7, ক সমান 10,000 গুণ 7 কে 10 দিয়ে ভাগ। আবার ক সমান এই 10 দিয়ে 10,000 কে ভাগ করলে থাকে 1,000। এই জন্য 1,000 গুণ 7 সমান 7,000। অর্থাৎ ক এর মান যদি 7,000 হয়, আমাদের আসল হবে 7,000, কারণ আমরা আসল ধরেছিলাম ক টাকা। এবার মুনাফা, তাহলে মুনাফা আসল থেকে আসল যদি বিয়োগ দেই, তাহলে আমরা মুনাফা পাবো। তো আমরা ইতিপূর্বেই আসল 7,000 টাকা পেয়েছি। তো 10,000 থেকে 7,000 বিয়োগ করলে 3,000 টাকা থাকে। 3,000 টাকা মুনাফা, আসল হলো 7,000 টাকা। এখানে আসল সমান পি সমান 7,000 টাকা। সরল আমরা অঙ্কটা সূত্রের মাধ্যমে করব, তো এই জন্য এদেরকে
ধরে নেওয়া হচ্ছে। তোমাদের বইতে এইভাবে কিন্তু দেওয়া আছে। আসল পি টাকা সমান 7,000 টাকা, সরল মুনাফা আই সমান 3,000 টাকা, সময় n সমান 6 বছর, মুনাফার হার অর্থাৎ বার্ষিক মুনাফার হার, শতকরা মুনাফার হার, শুধু মুনাফার হার, সব কিছুর নাম কিন্তু আর নির্ণয় করতে হবে, মুনাফার হারই নির্ণয় করতে হবে। এখন আমরা জানি সরল মুনাফার ক্ষেত্রে আই সমান হলো পিএনআর, তাহলে আর এটা পিএনআর এই পাশে এনে আই ওই পাশে নিলে মাঝখানে আরো কিছু ক্যালকুলেশন করতে পারবে। আর সমান আই বাই পিএন, তাহলে বার্ষিক মুনাফার হার আই হলো 3,000 টাকা, পি হলো 7,000 গুণ এন হলো 6, এই ক্যালকুলেশন। আর যেহেতু মুনাফার হারটা পার্সেন্টে আমরা আনবো 100 গুণ 100 ভাগের 1, এই পার্সেন্ট সমান হলো 100 ভাগের 1, এই পার্সেন্ট দিয়ে গুণ করলে ওই থাকে না, কিন্তু পার্সেন্টটা আনার আমাদের বার্ষিক মুনাফার হার শো করার জন্য এই পার্সেন্টটা এখানে উল্লেখ করা হয়েছে। যে এই ক্যালকুলেশন করে আমরা 50/7%, 50কে 7 দ্বারা ভাগ করলে 7 সমস্ত 7 ভাগের 1, 7 পূর্ণ সংখ্যা পার্সেন্ট, অর্থাৎ বার্ষিক মুনাফার হার 7 সমস্ত 7 ভাগের 1%। আমরা আসল পাইলাম 7,000 টাকা, বার্ষিক মুনাফার হার পেলাম 7 সমস্ত 7 ভাগের 1%। এই হলো খ অংশের উত্তর হয়ে গেছে। এবার গ অংশে প্রদত্ত শর্ত মতে, অর্থাৎ এখানে দেওয়া আছে যে মূলধন পি সমান 10,000 টাকা। এখানে একটা টাকা স্লাইডে একটু ভুল হয়েছে, তোমরা ক্ষমা করবে। এখানে 1,000 উঠছে, এখানে 10,000 টাকা হবে। মুনাফার হার আর সমান 10%, প্রশ্নে উল্লেখ আছে দৃশ্যকল্পে। 10% মানে 10/100, তার মানে কাটাকাটি করলে 1/10, 10 ভাগের 1 অংশ। সময় n সমান 3 বছর, তাহলে আমরা জানি n বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন সি হলে সি সমান পি ইন্টু 1 যোগ আর হোল টু দি পাওয়ার n। n বছরান্তে মানে বছর যদি n হয়, n হলো কনস্ট্যান্ট একটা রাশি নাম্বার, এখানে n এর জায়গায় 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর, 10 বছর যেভাবেই হোক সেই বছরটা শুধু n এর জায়গায় বসবে। তা আমাদের সময় যেহেতু 3 বছর, এজন্য 3 বছর পর চক্রবৃদ্ধি মূলধন সি সমান হবে পি ইন্টু 1 যোগ আর হোল টু দি পাওয়ার 3, মানে 3, অর্থাৎ ওই যে n এর পরিবর্তে 3 বসানো হয়েছে। পি এর মান 10,000, 1 যোগ আর এর মান হলো 1/10, এই যে আর এর মান 1/10 আর বসানো হইল। ভিতরে যোগ, এই যোগটা করতে হবে, ভগ্নাংশের যোগ। 10 যোগ 1/10 হোল টু দি পাওয়ার 3। এবার 10,000 গুণ এই 10 আর 1 এর যোগ করলে 11/3 হোল টু দি পাওয়ার 3। এরপর আমরা 10,000 ঠিকই থাকলো, ওই 11/10 এর পাওয়ার ছিল 3, অর্থাৎ ওটা 3 বার করে গুণ লেখা যাবে। এজন্য আমরা এখানে 3 বার করে গুণ দেখানো হয়েছে। 11/10 গুণ 11/10 গুণ 11/10। এই 10 দিয়ে 10,000কে কাটলে 3টা শূন্য বাদ যায়, 10 দিয়ে কাটলে একটা, এই 10 দিয়ে কাটলে একটা, এই 10 দিয়ে কাটলে একটা, থাকলো 10, আর উপরে 3টা 11 থাকলো। 10 গুণন 11, 11, 11, এই সবগুলি গুণ করলে 13,310 টাকা হবে চক্রবৃদ্ধি মূলধন বা চক্রবৃদ্ধি মূল 3 বছর পর। এখন আমাদের প্রারম্ভিক মূলধন ছিল 10,000, এখানে চক্রবৃদ্ধি মূলধন হলো 13,310 টাকা। সুতরাং আমরা চক্রবৃদ্ধি মুনাফা হব চক্রবৃদ্ধি মূলধন থেকে প্রারম্ভিক মূলধন বিয়োগ, চক্রবৃদ্ধি মূলধন থেকে প্রারম্ভিক মূলধন বিয়োগ, অর্থাৎ চক্রবৃদ্ধি মূলধন সি, প্রারম্ভিক মূলধন হলো পি। 13,310 টাকা থেকে 10,000 বিয়োগ দিলে 3,310 টাকা হলো চক্রবৃদ্ধি মুনাফা। দলীয় কাজ, তোমরা সবাই কয়েকজন মিলে 5 জন করে গ্রুপ করে দল গঠন করবে, দল গঠন করে নিজেরা সমাধান করবে প্রশ্নটা।
শতকরা বার্ষিক কত মুনাফা? মুনাফার হার দেওয়া নাই। 3000 টাকা 5 বছরের মুনাফা 1500 টাকা হবে। মুনাফার হার বের করতে হবে। আমি পাশে উত্তরটা দিয়ে দিছি, 10% উত্তর হবে এখানে। এরপরে আজকের পাঠ উপযোগী কিছু প্রশ্ন তোমাদের কাছে, সেটা হলো লাভ বা ক্ষতি বলতে কি বোঝায়, লাভ ক্ষতি, এবং মুনাফা বা লভ্যাংশ বলতে কি বোঝায়, সময়কাল কি, সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফা বলতে কি বুঝো। আশা করি তোমরা এগুলি উত্তর নিজেরা তৈরি করে নিতে পারবে এবং উত্তর দিতে পারবে। আমরা উত্তরগুলি তোমাদের বই থেকেও নিয়ে নিতে পারবে। আমি এখানে স্লাইডেও তোমাদের দেওয়ার চেষ্টা করেছি। ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য বেশি হলে লাভ বা মুনাফা হয়, আর ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য কম হলে লোকসান বা ক্ষতি হয়। লাভ ক্ষতি ক্রয় মূল্যের উপর হিসাব করতে হয়, বা আবার বলছি, লাভ বা ক্ষতি ক্রয় মূল্যের উপরে হিসাব করতে হয়। 2 নম্বর প্রশ্নের উত্তর, ব্যাংকে টাকা জমা রাখলে ব্যাংক সেই টাকা ব্যবসা বা গৃহ নির্মাণ বা যে কোনো কাজে লাগিয়ে কিছু লাভ করে। সেই লাভ বা লাভের অংশ থেকে বিভিন্ন খাতে ঋণ দিয়ে মুনাফা লাভ করে, মুনাফা পায়। সেই মুনাফার থেকে আমানতকারী যে টাকা ব্যাংকে রাখলো, সেই আমানতকারীকে কিছু টাকা দেয়। এই টাকা দেওয়ার নামই হচ্ছে মুনাফা বা লভ্যাংশ। 3 নম্বর প্রশ্নের উত্তর, সময়কাল কি? যে সময়ের জন্য মুনাফা হিসাব করা হয় তা হলো সময়কাল। যে সময়ের জন্য, 2 বছরের জন্য, 3 বছরের জন্য, 1 বছরের জন্য, যে সময়ের জন্যই তোমাকে মুনাফা দিবে সেইটাই হলো সময়কাল। 4 নম্বর প্রশ্নের উত্তর, প্রতি বছর শুধু প্রারম্ভিক মূলধন, যে মূলধনটা ব্যাংকে রাখবে, যে মূলধনটা ব্যাংকে রাখবে সেই মূলধনকে প্রারম্ভিক মূলধন বলে। মূলধনের উপর যে মুনাফা হিসাব করা হয় তাকে সরল মুনাফা বলে। ডাইরেক্ট সেই মুনাফা, ওই যে মূলধনটা 100 টাকা থেকে তোমাকে মুনাফা দিল 6 টাকা, তাহলে তার মানে ওইটা হলো সরল মুনাফা। সেই সরল মুনাফার সূত্র হলো I = P/N/R। আবার চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে প্রত্যেক বছর শেষে মূলধনের সাথে মুনাফা যোগ হয়ে যদি আসল হয় তাহলে নতুন মূলধন তৈরি হয়। তাহলে এই নতুন মূলধনের উপর প্রতি বছরান্তে ব্যাংক আমানতকারী মূলধন বাড়তে থাকে। এই বৃদ্ধিপ্রাপ্ত মূলধনকে বলা হয় চক্রবৃদ্ধি মূলধন বা চক্রবৃদ্ধি মূল। এই চক্রবৃদ্ধি মূল থেকে প্রারম্ভিক মূলধন বিয়োগ করলে আমরা চক্রবৃদ্ধি মুনাফা পাবো। আমি চক্রবৃদ্ধি মুনাফা মূলধনটাকে আবার বলছি। তুমি মনে করো ব্যাংকে 100 টাকা রাখলে বছর শেষে তোমাকে 10 টাকা মুনাফা দিল, তাহলে পরবর্তী বছরের শুরুতে যায় তোমার মূলধন হলো 100, আর ওই 10 টাকা যোগ করে 110 টাকা। এখন এই 110 টাকা দ্বিতীয় বছর রান করবে। দ্বিতীয় বছর পরে 110 টাকার উপরে যে মুনাফাটা আসবে সেই মুনাফাটা হবে চক্রবৃদ্ধি মুনাফা, এবং ওই 110 টাকা হলো চক্রবৃদ্ধি মূলধন। তো এইখানে চক্রবৃদ্ধি মুনাফা সমান, এই জন্য লেখা হয়েছে যে চক্রবৃদ্ধি মূলধন থেকে প্রারম্ভিক মূলধন 10,000 বিয়োগ দিলে C-P, অর্থাৎ চক্রবৃদ্ধি মুনাফার সূত্র হলো P × 1 + R⁴ N-P। এবার তোমাদের এই অঙ্কের উপর ভিত্তি করে তোমাদের 2.1 এবং 2.2 এই দুইটা অনুশীলনীর উপরই প্রশ্নটা হবে। পরীক্ষা ওইভাবেই থাকবে, এই ধরনের প্রশ্নই থাকবে। সেই জন্য তোমাদের কিছু বাড়ির কাজ, এই আজকের প্রশ্নের আলোকেই কিছু বাড়ির কাজ দিব। তোমরা পাঠ্য বইয়ের এই অঙ্কগুলা করবে, যেটা হচ্ছে যে 2.1-এর 4 ও 6 নম্বর অঙ্ক, এই দুইটা প্রশ্ন করবা। আর অনুশীলনী 2.2 থেকে করবা 7 ও 8 নম্বর অঙ্ক। আর এই প্রশ্নের আলোকেই পাবে। তারপরেও যদি কোনো সমস্যা হয় তুমি আমার সাথে শেয়ার করবে, আমরা সেই উত্তরগুলি করে দিয়ে দেব। আশা করি তোমরা অঙ্কগুলি বাসায় গিয়ে আবার করবে, দেখবে, এবং বাড়ির কাজগুলি ভালোভাবে করবে, এই আশাবাদ ব্যক্ত রেখেই সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে আমি আজকের ক্লাস শেষ করছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।